নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1 এই অধ্যায়ের 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করে দেখাবো। প্রথম অঙ্কটি দেখো। প্রথম অঙ্কটি বলছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। এই অঙ্কটি করার জন্য আমরা তাহলে 1-এর দাগ দিয়ে দেবো। দেখো, মোট 60টি পেয়ারা ছিল, তো 60টি পেয়ারা মানে 1 অংশ, অর্থাৎ সম্পূর্ণ পেয়ারাকে আমরা 1 অংশ বলছি। তাহলে আমরা লিখব 1 অংশ পেয়ারা সমান সমান 60টি। 1 অংশ পেয়ারা সমান সমান 60টি। এবার আমাদের এখানে বের করতে বলেছে যে মোট কতগুলি পেয়ারা পড়ে রইল সেটা হিসাব করতে হবে। তো সেটা হিসাব করার জন্য কতগুলি পেয়ারা বিক্রি হয়েছিল সেটা আমরা প্রথমে বের করে নেব। তাহলে মোট বিক্রি হয়েছিল 1/4 অংশ পেয়ারা। তাহলে সেটা 1/4 অংশ মানে কতগুলি পেয়ারা সেটা আমরা বের করার জন্য 60-এর সঙ্গে 1/4 গুণ করে নেব। তাহলে কতগুলি আমরা পেয়ে যাব। দেখো, 4-এর সঙ্গে 60, 4-এর নামটা যদি আমরা কাটাকুটি করি, দেখো প্রথমে 6-এর মধ্যে 4-এর নামটা 4-1-4 একবার যায়, আর তারপর 2 পড়ে থাকে আর পাশে 0 মানে 20, 4-5 20, অর্থাৎ 15টি পেয়ারা। তাহলে 15টি পেয়ারা বিক্রি হয়েছিল। তাহলে তিনি মোট বিক্রি করেছিলেন 15টি পেয়ারা। তাহলে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রয়েছে। তাহলে অতএব আমরা লিখব, অতএব সিতারা বেগমের কাছে পেয়ারা পড়ে রয়েছে, দেখো কতগুলি পেয়ারা পড়ে রয়েছে। মোট 60টি পেয়ারা থেকে 15টি পেয়ারা বিক্রি হয়েছে, তাহলে সেটা আমরা বিয়োগ করে দেব। তাহলে সমান সমান 45টি। তাহলে 15টি পেয়ারা মোট বিক্রি হয়েছিল। 2-এর অঙ্কটা দেখো। 2-এর অঙ্কে বলছে, মা আমাকে 60 টাকার 5-এর 6 অংশ এবং দাদাকে 45 টাকার 7-এর 9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। তাহলে আমরা এখানে লিখব অঙ্কটি করার জন্য কাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে মা আমাকে 60 টাকার 5-এর 6 অংশ দিয়েছেন। 5-এর 6 অংশ দিয়েছেন। তাহলে এটা আমরা বের করে নিতে পারি যে 60 টাকার 5-এর 6 অংশ কত টাকা। তাহলে 60 টাকার 5-এর 6 অংশ সমান সমান আমরা এখানে করতে পারি যে 60 টাকার 5-এর 6 অংশ সমান সমান 60-এর সঙ্গে আমরা 5-এর 6টা গুণ করে দিলে হয়ে যাবে এত টাকা। তাহলে দেখো, 6-এর নামটা 60-এর মধ্যে 10 বার যায়, 6-10 60, তাহলে 5-10 50 টাকা। তাহলে মা আমাকে দিয়েছিলেন 50 টাকা। এবার দাদাকে 45 টাকা 7-এর 9 অংশ। তাহলে মা দাদাকে দিয়েছেন 45 টাকার 7-এর 9 অংশ। অর্থাৎ আমাদেরকে আগে হিসাব করে বের করে নিতে হবে 45 টাকা 7-এর 9 অংশ মানে কত টাকা। তাহলে 45 টাকার 7-এর 9 অংশ সমান সমান, সিম্পল আমাদেরকে 45-এর সঙ্গে একেবারে 7-এর 9কে গুণ করে দিয়ে আমরা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে দিয়েছেন। তাহলে 9-এর নামটা 5 লাখ 45, আর উপরে গুণ হয়ে 5-7 35 টাকা। তাহলে মা আমাকে দিয়েছিলেন 50 টাকা আর দাদাকে দিয়েছেন 35 টাকা, অর্থাৎ মা কাকে বেশি টাকা দিয়েছেন? আমাকে। তাহলে আমরা লিখবো, অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার 2-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা দেখো।
3 অঙ্কে বলছে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14 অংশ, 4-এর 7 অংশ এবং 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তাহলে অঙ্কটি করার জন্য প্রথমে তিনি কত অংশ করেছেন সেটা আমরা যোগ করে নেব। তাহলে 3 দিনে তিনি মোট কত অংশের কাজ করেছেন সেটা আমরা একবার হিসাব করে নেব। তাহলে আমরা লিখব গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন তাহলে 3 দিনে তিনি মোট কত কাজ করেছেন এই তিনটাকে আমরা যোগ করব। তাহলে আমরা নিচে সমান সমান দিয়ে লিখছি 3-এর 14 যোগ 4-এর 7 যোগ 1-এর 21 অংশ। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে। তাহলে নিচে যে 3টে সংখ্যা রয়েছে আমাদের সেই 3টে সংখ্যাকে আমাদের লসাগু করতে হবে। তাহলে 14, 7 আর 21 এই 3টে জায়গা নেই বলে আমি এখানে করছি 14, 7 আর 21 লসাগু। 7-এর নামটা দিয়ে যায়, 7 দুগুণে 14, 7 থেকে 7, 3 7 21 এই 3টে গুণ করে দিলে তাহলে 7 গুণ 2 গুণ 3 তাহলে 7 দুগুণে 14 আর 3 14 42। তাহলে মোট আমাদের লসাগু হয়েছে 42। তাহলে 42 আমরা বসালাম। দেখো এবারে 3-এর নিচে যে 14 সংখ্যাটা রয়েছে 14-র নামটা আমাদের গুনতে হবে কখন 42 হয়। 14কে 14, 14 দুগুণে 28, 3 14 42 তাহলে 3 হয়েছে। যে সংখ্যা মানে যত দাগ হবে আমাদের, যেমন এখানে 3 দাগ হয়েছে, এই 3 দাগের সঙ্গে উপরের সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে 3-এর সঙ্গে 3 গুণ, তারপর যোগের চিহ্ন রয়েছে যোগের চিহ্ন দিলাম। 7-এর নামটা গুনো, তাহলে 6 7 42 6 দাগ হয়। তাহলে 6-এর সঙ্গে উপরের যে সংখ্যাটা 4 সেটা আমাদের গুণ করে বসাতে হবে, তারপর যোগের চিহ্ন দিয়ে দেবো কারণ যোগ রয়েছে। 21-এর নামটা 2 দাগ গেলে 42 হয়, 21 দুগুণে 42 তাহলে আমরা 2-এর সঙ্গে 1 গুণ করে দেবো। তাহলে এত অংশ। তাহলে সমান সমান 3 3 9, 3 3 9 যোগ 4 4 24 যোগ 2 বাই 42 তাহলে সমান সমান হচ্ছে আমাদের 24-এর সঙ্গে 9 যোগ করলে হয় 33, 33 দিয়ে 35, 35-এর 42 তাহলে এটা কাটাকুটি করলে হয় 6 আর 5 তাহলে 6 7 42 আর 5 7 35 তাহলে হচ্ছে আমাদের 5-এর 6 অংশ। তাহলে তিনি কাজ করে ফেলেছেন কত অংশ? তিনি কাজ করে ফেলেছেন 5-এর 6 অংশ। এবার কাজ বাকি রয়েছে কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখব অতএব কাজ বাকি রয়েছে, দেখো সম্পূর্ণ কাজ বাকি রয়েছে। সম্পূর্ণ কাজ মানে কত? পুরো কাজকে আমরা 1 অংশ ধরবো। তাহলে সেই 1 অংশ থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে। তাহলে 1 অংশ থেকে মোট তিনি 5-এর 6 অংশ কাজ ইতিমধ্যে তিনি কমপ্লিট করে ফেলেছেন। তাহলে কত অংশ বাকি রয়েছে সেটা আমরা এখান থেকে খুবই সহজভাবে পেয়ে যাব। দেখো 6 আমাদের লসাগু হবে কারণ এর নিচে কিছু নেই, 1-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে 1-এর সঙ্গে 6 গুণ করলে 6-একে 6 হয়, তাহলে লসাগু 6। এবার এখানে দেখো 6, এই 6 যখন লসাগু হয়েছে 1-এর নিচে কিছু নেই তাহলে এর নিচে 1 রয়েছে, তাহলে 1-এর নামটা গুনলে 6 দাগ হয়, 6-একে 6 মানে 1-এর নামটা 6 বার গেলে তবে 6 হয়। তাহলে 6 আমরা এখানে লিখে দেবো, সেটার সঙ্গে 1 গুণ করলে 6-এর সঙ্গে 1 গুণ করলে সেই 6 হয়, তাই আমরা এখানে 6 লিখে দিলাম। আর এটার নিচে 6 রয়েছে, এটাও নিচে 6 রয়েছে, লসাগু 6 হয়েছে এবং 5-এর নিচে 6 রয়েছে, তাহলে 5-এর সঙ্গে 1 গুণ করলে 5-একে 5 তাহলে সেটা আমরা একেবারে লিখে দিলাম এখানে। তাহলে মোট 1-এর 6 অংশ। তাহলে আমরা উত্তর লিখে দেব অতএব গণেশবাবু 3 দিনে মোট 5-এর 6 অংশ কাজ করেছেন এবং এখনো 1-এর 6 অংশ দোটা দিয়ে দাও অংশ কাজ বাকি আছে। তাহলে আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 4-এর অঙ্কে আমরা চলে যাব। 4-এর অঙ্ক কি বলছে তোমরা দেখো, বলছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1-এর 3 অংশে লাল রং, 1-এর 5 অংশে সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা হিসাব করে। দেখো প্রথমে আমাদেরকে বাঁশের লাল রং আর
সবুজ রং কত অংশ সেটা আমরা আগে যোগ করে নেব, নিয়ে তারপর আমরা অঙ্কটি পরের অংশ করব। তাহলে প্রথমে আমরা লিখে নেব লাল রং করা হয়েছে, লাল রং এবং সবুজ রং যথাক্রমে 1/3 ও 1/5 অংশে করা হয়েছে। তাহলে এই দুটো আমরা এবার যোগ করে নেব। তাহলে লাল রং ও সবুজ রং করা হয়েছে, লাল রং ও সবুজ রং করা হয়েছে কত অংশে সেটা আমরা এই দুটো যোগ করলে পাবো। তাহলে 1/3 যোগ 1/5 অংশে। তাহলে এটা লসাগু, 3-এর সঙ্গে 5 গুণ করলে 3 5 15 হয়, মুখে মুখে আমাদের লসাগু হয়ে যাবে। তারপর 3-এর নামটা 5 15-এর মধ্যে 3 5 15, তাহলে 5 দাগ যাচ্ছে এবং উপরে 1 রয়েছে, তাহলে 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 হয়, তাই আমরা লিখে দেবো 5 যোগ 5-এর নামটা 15-এর মধ্যে 3 বার যায়, 3 5 15, উপরে 1 রয়েছে, তাহলে 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 1 3 হয়, তাহলে সেটা আমরা লিখে দেব। তাহলে 8/15 অংশে লাল ও সবুজ রং করা হয়েছে। তাহলে বাকি অংশ কত আমরা বের করে নেব। তাহলে বাকি অংশ, তাহলে সম্পূর্ণ অংশ মানে 1 অংশ, সেখান থেকে তাহলে আমাদের মোট লাল ও সবুজ রং করা হয়েছে যে অংশ সেটা বাদ দিলে আমরা বাকি অংশ পেয়ে যাব। তাহলে 1 অংশ থেকে 8/15 এটা আমাদের বাদ দিতে হবে, এত অংশ, তাহলে তবে আমরা বাকি অংশ পাবো। তাহলে বাকি অংশ এখানে তাহলে আমরা যদি লসাগু করি, এটার নিচে 15 রয়েছে 8-এর নিচে, আর 1-এর নিচে কিছুই নেই মানে 1, 1-এর সঙ্গে 15 গুণ করলে 1 হয়, তাহলে আমরা 1 লিখে দেব। এবার দেখো এই 15-এর মধ্যে 1-এর নামটা কতবার যায়, 15 বার যায়, তাহলে 15 কে 15, এবারে ওই 1-এর সঙ্গে 15-এর সঙ্গে উপরের একটা আমাদের গুণ করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 15 পাচ্ছি, তাহলে 15 লিখে দেব। আর তারপরেরটা 8-এর নিচে 15 রয়েছে এবং লসাগু আমাদের 15 হয়েছে, তাহলে 15 কে 15, তাহলে 8-এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে 8 কে 8, আর আমরা দ্বিতীয় লাইন করছি না, একত্রে লিখে দিলাম। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়, 7/15 অংশ। তাহলে বাকি অংশ 7/15 অংশ। আর এখানে বলে দিয়েছে দেখো যে লাল রং এবং সবুজ রং করার পরে বাকি যে অংশ সেটা হচ্ছে 14 মিটার, সেখানে কি রং করা হয়েছে, হলুদ রং করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি অঙ্কের ভাষায় যে 7/15 অংশ সমান সমান 14 মিটার, কারণ বাকি অংশটা তো হলুদ রং করা হয়েছে যেটা দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। তাহলে 7/15 অংশ সমান সমান 14 মিটার, তাহলে 1 অংশ সমান সমান কত, অর্থাৎ সম্পূর্ণ যে বাঁশটা রয়েছে সেটা কত সেটা আমরা পেয়ে যাবো। তাহলে 1 অংশ সমান সমান কত, তাহলে 14-এর সঙ্গে আমাদেরকে 7/15 এটা ভাগ করতে হবে। কেন ভাগ, কারণ দেখো উপরে যেটা রয়েছে 7/15, অর্থাৎ সেটা সম্পূর্ণ অংশের একটা নির্দিষ্ট অংশকে বোঝাচ্ছে, কিন্তু সম্পূর্ণ অংশ 1 অংশ, তাহলে উপরে প্রথমে ছোট ছিল, এবার নিচে যখন আমাদের বড় সংখ্যা অর্থাৎ পুরো অংশকে বোঝাচ্ছে তখন ভাগ হবে। তাহলে এটা আমাদের ভাগ করতে হচ্ছে। দেখো এটা ভাগ করলে, ভাগ থাকলে কাটাকুটি হবে না, তাই ভাগের চিহ্ন পরিবর্তন করে নেব। ভাগের চিহ্ন যখন পরিবর্তন করতে হবে তখন তার পরে অর্থাৎ ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা পাল্টে নেব, অর্থাৎ নিচের অংশটা উপরে যাবে আর উপরের অংশটা নিচে আসবে। তাহলে উপরে 15 চলে যাবে আর নিচে 7 আসবে। এবারে এটা কাটাকুটি করতে হবে, 7-এর নামটা 14-এর সঙ্গে কাটাকুটি হয়, 7 দুগুণে 14, তাহলে মোট সমান সমান 15 দুগুণে 30 মিটার। তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। তাহলে আমাদের লিখে দিতে হবে অতএব সম্পূর্ণ বাঁশটি কত মিটার লম্বা লেখা রয়েছে, তাহলে আমরা লিখে দেবো অতএব বাঁশটি 30 মিটার লম্বা, 30 মিটার লম্বা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক যেটা রয়েছে সেখানে আমরা চলে যাব। দেখো পরের অঙ্কটি দেখো, পরের অঙ্কটি বলছে একটি খাতার দাম 6.50 টাকা অর্থাৎ 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত। এটা খুবই ইজি অঙ্ক এবং সহজ অঙ্ক, সাধারণ অঙ্ক। একটি খাতার দাম 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত। তাহলে আমরা লিখব একটি খাতার দাম 15 টাকা, 6.50 টাকা, অতএব 15টি খাতার দাম
খাতার দাম 15টি খাতার দাম 6.50 সঙ্গে আমাদের 15 গুণ করতে হবে। এখানে শুধু আমাদের দেখতে হবে যে গুণটা কিভাবে করব সেটা, কারণ পুরো সিম্পল অঙ্ক। তাহলে 6.50 এটার সঙ্গে আমাদের 15 গুণ করতে হচ্ছে। দেখো 5 0 0 5 5 25 5 হাতে 2 5 4 30 দিয়ে 32 ইন্টু একের নামটা শূন্যের মধ্যে 0 5 1 5 6, তাহলে 0 5 5 2 7 আর 6 3 9, তাহলে 97.50। এবার দেখো দশমিকটা আমরা কোথায় বসাবো। দেখো 6.50 ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক রয়েছে, আমাদের উত্তর যখন হবে সেখানেও ডান দিক থেকে দুটো সংখ্যার পরে আমরা দশমিক দেব, তাহলে এখানে 97.50 টাকা হবে। এইভাবে তোমরা মনে রাখবে, তাহলে অতি সহজেই কোনো সময় গুলিয়ে যাবে না, তোমরা সঠিকভাবে করতে পারবে। চলো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। পরের অঙ্কটি দেখো, বলছি একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে আমাদেরকে প্রথমে চিনির প্যাকেটের ওজন কত বের করে নিতে হবে, এবং মোট ওজন থেকে চিনির প্যাকেটের ওজন বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে বাক্সের ওজন। তাহলে আমরা লিখব একটি প্যাকেটের ওজন, একটি প্যাকেটের পয়সা ফেলা আকার কয়েকার টয়েকার র, একটি প্যাকেটের ওজন সমান সমান 2.84 কিগ্রা। এখানে রয়েছে 12টি প্যাকেট, তাহলে 12টি প্যাকেটের ওজন সমান সমান 2.84 ইন্টু 12 কিগ্রা। তাহলে এটা আমরা রাফে গুণ করে নেব। তাহলে 2.84 সঙ্গে 12 গুণ, 4-এর মধ্যে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 1 5, আর এটা হচ্ছে 4 8 2, তাহলে 8 6 4 10 0 হাতে 1, 5 হাতে 13, 13 1 14, 4 হাতে 1, 2 আর 1 3, তাহলে 34.08 হবে। আমরা একটু আগেই বলে দিয়েছিলাম যে সংখ্যার দশমিক রয়েছে যেটা, তাহলে দশমিকের আগের যে ঘরগুলি রয়েছে, পরের যে ঘরগুলি রয়েছে সেটা কটা ঘর। দেখো 2.84 অর্থাৎ 4 আর 8 দুটো ঘর রয়েছে, তাহলে আমরা উত্তরের ক্ষেত্রেও ডান দিক থেকে দুটো ঘরের পরে দশমিক দিয়ে দেবো, তাহলে 34.08 কিগ্রা। তাহলে আমরা মোট পেয়ে গেলাম চিনির ওজন এত। এবারে আমরা এখানে বাক্সের ওজন কত পেয়ে যাব। তাহলে মোট ওজন থেকে চিনির ওজন আমরা বিয়োগ করব। তাহলে আমরা লিখব প্যাকেটের ওজন, প্যাকেটের ওজন প্লাস বাক্স, বাক্সের ওজনটা আমাদের জানতে হবে, তাহলে প্লাস বাক্সের ওজন সমান সমান কত 36 কিগ্রা, 36 কিগ্রা। এবার আমরা চিনির প্যাকেটের ওজন পেয়ে গিয়েছি 34 তাহলে তার নিচে আমরা 34, তার নিচে আমরা 34.8 এটা লিখে দিলাম 34.8 কিগ্রা। আর প্লাস বাক্সের ওজন সেটা আমরা এখনো জানি না, সেটা তাই আমরা এরকম রাখবো এবং 36 কিগ্রা এদিকে যেরকম ছিল লিখে দেবো। তাহলে অতএব বাক্সের ওজন বাক্সের ওজনটা কত, তাহলে 36 থেকে 34.08 বিয়োগ করতে হবে, এত কিগ্রা বিয়োগ আমরা করে দিলাম। তাহলে 36 থেকে 34.8 কি করে বিয়োগ করব। দেখো 36 প্রথমে আমাদের উপরে বড় সংখ্যাটা লিখতে হচ্ছে আর নিচে 34.08 লিখতে হচ্ছে। এবার এর উপরে কিছু নেই, 36-এর পরে তুমি দুটো শূন্য দিয়ে দিতে পারো, হিসাব করতে তাহলে সুবিধা হবে। এবার দেখো 8 উপরে শূন্য রয়েছে, তাহলে 10 ধরতে হবে, তাহলে 2 পাচ্ছ, হাতে 1 পাচ্ছ, সেটা নিজের সঙ্গে দিলে শূন্য, তাহলে 1, আর উপরে শূন্য রয়েছে তাহলে 10, তাহলে 9 পেয়ে যাচ্ছি। 1-এর পর থেকে 10 পর্যন্ত মানে 9 দাগ, তাহলে হাতে 1 রয়েছে, সেটা 4-এর সঙ্গে দিলে 5, 1-এর 6, তাহলে আমরা পাচ্ছি কত, আর এটা 3 মিলে গেল 0, আর দুটো সংখ্যার পরে দশমিক, তাহলে 1.92। তাহলে বাক্সের ওজন হচ্ছে 1.92 কিগ্রা। তাহলে কিগ্রা আমরা পেয়ে গেলাম। তাহলে বাক্সের ওজন আমরা এখানে অতি সহজে কিন্তু পেয়ে গেলাম বা হিসাবটা করতে সক্ষম হলাম। এরপর আমরা চলে যাব 7-এর অঙ্ক, আর দুটো অঙ্ক করলে আমাদের হয়ে যাবে আজকের ক্লাসের কাজ। তো 7-এর অঙ্কে বলছে 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত হিসাব করি। তাহলে দেখো 7-এর অঙ্কে আমাদের কি বলছে, অতি সহজেই আমরা হিসাব করে নেব। তো 7-এর অঙ্কে আমাদের কি জানাচ্ছে সেটা, 7-এর অঙ্কে আমাদের কি জানাচ্ছে সেটা আমরা দেখো। 7-এর অঙ্কে প্রথমে যেটা বলেছে আমরা লিখে দেবো 0.75 অংশের দাম আমরা লিখে নেব। তাহলে 0.75 অংশের দাম, ওকার অনুষ্কার তালবেশ ইকার র, অংশের দাম সমান সমান কত টাকা, 1800 টাকা, অর্থাৎ
1800 টাকা। তাহলে এক অংশের দাম কত? এক অংশের দাম অবশ্যই এক অংশের দাম বেশি হবে, তাই ভাগ হবে টাকা। তাহলে এটা আবার ফের আমরা দশমিকটা তুলে নেব, তুলে নিলে আমাদের কাজের সুবিধা হবে। তাহলে উপরে আমরা এরকম লিখে দেব যে 1800 বাই 75, কারণ দশমিকটা তোলার জন্য আমরা একটা এক আর তারপর দুটো সংখ্যা রয়েছে তাই জন্য করে শূন্য বসিয়ে নিলাম, তাহলে দশমিকটা তুলে দিলাম। তাহলে এবারে আমাদের যে হিসাব করতে বলেছে 0.15, 0.15 অংশের দাম কত? তোমরা আগের লাইনটা বুঝতে পেরেছো কি? আরেকবার বলে দিই, দেখো 0.75 অংশের দাম 1800 টাকা। এক অংশের দাম মানে পুরো অংশ, তাহলে পুরো অংশের দাম অবশ্যই বেশি হবে, ওই জন্য করে 1800 সঙ্গে 0.75 ভাগ হয়ে গেল। এবার আমরা দশমিকটা তুলে একটা এক নিলাম আর তারপর দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে তাই দুটো শূন্য দিলাম, সেটা উপরে লিখে দিলাম আর নিচে দশমিকটা তুলে ওটাও লিখে দেখিয়ে দিলাম, এটাও ঠিক সেমভাবে তাই হবে। এবার 0.15 অংশের দাম অবশ্যই কম অংশ তাই গুণ হবে, তাহলে 1800 ইন্টু 100 যেরকম ছিল আমরা রাখলাম, আর নিচে 75 রয়েছে কারণ এর দশমিক তুলে দিয়েছি, তাহলে আর তার আগের সংখ্যা শূন্যটা বসানোর কোনো দরকার নেই, আর ইন্টু 15, 0.15, তাহলে 0.15 মানে আমাদেরকে দশমিক তুলতে হবে, তাই জন্য করে আমরা দশমিক তুলে দিলাম, নিচে এক দিলাম আর তারপর দুটো শূন্য বসিয়ে দিলাম দুটো সংখ্যার জন্য। এবার আমরা কাটাকুটি করবো, দেখো 0 0 কেটে যাবে, 0 0 কেটে গেল, 15, 5 15 75, আচ্ছা 15 দিয়ে কাটবে না, আমরা 5 দিয়ে কাটি, তোমরা বুঝতে পারবে। তাহলে 3 5 15 আর 5 15 75, 3 দিয়ে 15 কাটলে হয় 3 5 15, 5 দিয়ে 1800 কাটবে। দেখো 1800 কীভাবে কাটবে, দেখো প্রথমে একের মধ্যে 5 যায় না, 18-এর মধ্যে যায়, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 20 হলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দাগ, 3 5 15, 15, তাহলে 18 থেকে 15 কমে গেল, তাহলে 16 17 18, 3 পড়ে আছে, 3-এর পাশে একটা শূন্য, তাহলে 30, তাহলে 30-এর মধ্যে 15 কবার যায়, 5 কবার যায়, তাহলে 5 6 30, 6 বার যায়, আর তারপরে একটা শূন্য রয়েছে সেটা বসিয়ে দাও। এইভাবে হিসাব করবে, দেখবে অতি সহজে তোমরা কঠিন একটা ক্যালকুলেশন হিসাব যেটা তোমরা খুবই সহজে করতে পারছো এবং সময়ের অপচয় রোধ করতে পারবে, পরীক্ষার সময় অতি সহজে তোমরা উত্তর করতে পারবে, এবং এই জন্য করে তোমাদেরকে এইভাবে আমি দেখিয়ে দিলাম। চলো আর একটা অঙ্ক করলে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। তো পরবর্তী অঙ্কটা দেখো, বলছে অনিতাদি 8-এর অঙ্কটা, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7-এর 8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পাবে সেটা আমাদেরকে হিসাব করতে বলেন। তাহলে অনিতাদি তার জমির অর্ধেকের 7 ভাগের 8 অংশ তিনি নিজের ভাইকে দিয়েছেন আর বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। ভালো করে বোঝো, পুরো জমি মানে কত? 1 অংশ। তাহলে প্রথমে আমরা লিখবো, দেখো আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট একটা দিয়ে দেবো, তাহলে 1 অংশ জমি, সেই 1 অংশ জমি থেকে তিনি কি করছেন? 1 অংশ জমি থেকে তার অর্ধেকের 7-এর 8 অংশ, তাহলে অর্ধেক জমি সেটা কত আমরা লিখবো? অর্ধেক জমি মানে হাফ, এই অর্ধেকের চিহ্ন 1-এর 2, সেই অর্ধেকের কত অংশ? 7-এর 8 অংশ, তাহলে অর্ধেকের থেকে 7-এর 8 অংশ, তাহলে সেটা আমরা গুণ করে দিলাম, ব্র্যাকেট শেষ করে দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট আমরা আবার শেষ করে দিলাম। এবারে বাকি যে জমিটা পড়ে থাকছে সেটা 3 ছেলেকে দিচ্ছেন, তাহলে 3 ছেলেকে তখন আমরা 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমরা পেয়ে যাব। দেখো তোমরা অতি সহজেই করতে পারবে, 1 বিয়োগ দাও, তাহলে এটা গুণ করতে হবে, উপরে 7-এর সঙ্গে 1 গুণ করলে 7 একে 7 হয় আর নিচে 8-এর সঙ্গে 2 গুণ করলে 8 দুগুণে 16 হয়, 16 ভাজক 3, তাহলে সমান সমান, আচ্ছা ভিতরের এই সেকেন্ড ব্র্যাকেটটা প্রথম ব্র্যাকেটটা আর দেওয়ার দরকার নেই, সেকেন্ড ব্র্যাকেটেই কাজ হয়ে যাবে আমাদের। তাহলে এটা আবার লসাগু করতে হচ্ছে, তাহলে 16 লসাগু, 1-এর মধ্যে 16 বার যায়, তাহলে 16 বিয়োগ 16 রয়েছে, তাহলে উপরের সংখ্যা 7 বসে যাবে, সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দেবো ভাজক 3। তাহলে এবার এই 16 থেকে 7 কমে গেলে 7 দুগুণে 14 মানে 9, 9-এর 16 ভাজক 3, তাহলে 9-এর 16 ভাজক 3। এবার আমরা ভাগ থাকলে তো কাটাকুটি করতে পারবো না, তাহলে ওই জন্য করে ভাগের চিহ্নটা আমরা গুণ করে দিলাম, আর 3 এখানে রয়েছে মানে উপরে রয়েছে, 3কে এবার নিচে লাভিয়ে দেবো, গুণ করেছি, তাহলে উপরের অংশ নিচে নেমে গেল, উপরে 1 বসিয়ে দিলাম, 3-এর নামটা 3 3-কে 9, তাহলে 3-এর 16, তাহলে প্রত্যেক ছেলে কত করে পাবে? 16 অংশের 3 অংশ, মানে 16 একটা অংশ, একটা জমিকে যদি 3 ভাইকে দেওয়ার পরে বাকি যে অংশ সেটাকে যদি 16টা ভাগে ভাগ করা হয়, সেই 16-র মধ্যে 3 করে প্রত্যেকে পাবে। তাহলে আমরা লিখে দেবো, অতএব প্রত্যেক ছেলে 3-এর 16 অংশ করে পেল।
আশা করি অঙ্কগুলি তোমরা সবাই বুঝতে পেরেছো। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সপ্তম শ্রেণীর সমস্ত অঙ্ক আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত অঙ্ক ক্যালকুলেশন করে সমাধান করে তোমাদের সামনে নিয়ে আসবো।